আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন যে গত কয়েক সপ্তাহ ধরে আমাদের সকলেরই মূল আলোচনার প্রেক্ষাপট হচ্ছে নারায়ণগঞ্জের ৭ খুন। আর এই খুনের সাথে আওয়ামী লীগের একজন ক্যাডারই বলবো, নূর হোসেন, উনি জড়িত, উনি প্রধান আসামি। এছাড়াও বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বড় বাহিনী, যে বাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের একটি পূর্ণ আস্থা ছিল, সেই র্যাবের ৩ জন কর্মকর্তাও এর সাথে জড়িত। এখন অনেকেই আশ্চর্য হয়েছেন যে ৭ জন মানুষকে খুন করা হলো, আর এই খুনের সাথে স্বয়ং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত, তারপরেও র্যাব জড়িত। আপনারা অনেকেই আশ্চর্য হচ্ছেন, কিন্তু আমি আদৌ আশ্চর্য হইনি, আমি আদৌ অবাক হইনি। কেন হইনি? আসুন আমরা আমাদের জীবনের সাথে পুলিশের কর্মকাণ্ড কিভাবে জড়িত, আমরা বিভিন্ন সময় পুলিশের সহযোগিতা নিয়ে থাকি, তাই না? তো যখন পুলিশের সহযোগিতা নিয়ে থাকি, নেওয়ার সময় পুলিশের সাথে আমাদের কতটুকু তোষামোদী হয়, পুলিশকে কিভাবে আমরা ডাবের পানি খাওয়াই, আমাদের বাসায় নিয়ে দই গোশত ভালো ভালো খাবার খাওয়াই, এবং পুলিশকে ওই টেবিলের তল দিয়ে কিভাবে ঘুষ দেই, এই ঘটনাগুলি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিনা। আসুন, আমাদের জীবনের সাথে পুলিশ যেভাবে জড়িত, সেই পুলিশের কর্মকাণ্ড কি প্রমাণ করে, পুলিশের কর্মকাণ্ড কি প্রমাণ করে, আমি আশ্চর্য কেন হচ্ছি না সেটা আসুন আমি আমার জীবনের সাথে পুলিশ কিভাবে জড়িত এবং আপনাদের জীবনের সাথে পুলিশ কিভাবে জড়িত, তাদের কর্মকাণ্ড কিভাবে জড়িত, এগুলি আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন যে হয়তো আপনারাও আর আশ্চর্য হবেন না যে পুলিশ একজন মানুষকে খুন করতে পারে। প্রথমে আসুন, আমি পশ্চিম বিশ্বে থাকি, তো বাংলাদেশ থেকে আপনি যখন বহির্বিশ্বের কোনো একটি দেশে যাবেন তখন তো অবশ্যই আপনাকে পাসপোর্ট করতে হবে, তাই না? তো আপনি যখন পাসপোর্ট করতে যাবেন, এই পাসপোর্ট করতে গেলে কিন্তু আপনাকে থানা পুলিশের সাহায্য সহযোগিতা বা থানা পুলিশের কাছে আপনাকে যেতে হবে। প্রথমে আপনাকে কি করতে হবে? একটা পাসপোর্ট বানাইতে হলে আপনার পুলিশের একটি ভেরিফিকেশন সার্টিফিকেট আপনাকে ম্যানেজ করতে হবে। তো পুলিশ যখন আপনাকে ভেরিফিকেশন করবে যে আপনি ভালো মানুষ, সন্ত্রাসী কি চোর ডাকাত কিনা, ভেরিফিকেশনটা কেন, আপনি ভালো কি মন্দ এটা যাচাই করার জন্যই ভেরিফিকেশনটা করা হয়। একজন মানুষ যার মামু এবং খালু পুলিশ অফিসার আছে তাদের কথা ভিন্ন, কিন্তু যার মামু খালু পুলিশ অফিসার না, এরকম ধরনের বাংলাদেশের সাধারণ মানুষ যারা আমার এই ভিডিও দেখছেন, একজন মানুষ আমাকে বলেন যে আপনি পাসপোর্ট বানাইতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেওয়ার জন্য পুলিশকে আপনি ঘুষ দেন নাই, পুলিশকে আপনি তোষামোদী করেন নাই। একজন লোক আমাকে বলেন যে আমি করি নাই, তাহলে আমি তাকে ধন্যবাদ জানাবো। আমার মনে হয় কেউই বলতে পারবেন না যে আমি ঘুষ ছাড়া, পুলিশকে তোষামোদী ছাড়া আমি ভেরিফিকেশন লেটারটা বের করতে পেরেছি। এরপরে আসুন, এটা গেল আপনার উপজেলার কথা। এরপরে উপজেলার থেকে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা আবার এসপি অফিসে যাবে। এসপি অফিস থেকে এসপি অফিসের সিগনেচার হয়ে সেইটি আবার পাসপোর্ট অফিসে যাবে। কিন্তু আদৌ সিস্টেম মোতাবেক এসপি অফিস থেকে পাসপোর্ট অফিসে আপনি ঘুষ না দিলে, এসপি অফিসের যারা ক্লার্ক আছে বা এসপি অফিসের যারা মানে সাধারণ কর্মচারী, মানে অফিসারের নিচের কর্মচারী যারা, তাদেরকে আপনি ঘুষ না দিলে আপনার ওই ভেরিফিকেশন রিপোর্টটা পাসপোর্ট অফিসে যাবে না। আরো একটা বিষয় আছে, আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স নিতে গেলেও আপনাকে ঘুষ দিতে হবে পুলিশকে।
পুলিশ ক্লিয়ারেন্স নিতে হলে সরকারের একটা ফি আছে, সেটা আপনাকে দিতে হবে, আমি অস্বীকার করছি না। কিন্তু আদৌ সরকারের যে ফিটা, সেই ফি দিয়ে আপনি থানা বা উপজেলা বা উপজেলা সদর থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিতে পেরেছেন? যাদের মামু খালু নাই এমন একজন লোক ঘুষ না দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স উপজেলা থেকে নিয়েছেন, এরকম একজন লোক আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি নিয়েছি। তাহলে আমিও তাকে ধন্যবাদ জানাবো যে আপনি একটি ভালো কাজ করেছেন বা আপনি সৌভাগ্যবান। আমার মনে হয় একজনও পাবো না। এরপরে আসুন, আপনি কোনো সমস্যায় পড়েছেন, অথবা আপনার পিতাকে হত্যা করা হয়েছে বা ভাইকে হত্যা করা হয়েছে, অনেক কিছু, এবং সেই হত্যার সাথে পুলিশ জড়িত থাকতে পারে। আপনি আপনার মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে পুলিশ বা র্যাবকে জড়িত করে দিয়ে আপনি একটি মামলা দায়ের করবেন, দেখবেন পুলিশ আপনার মামলা নিবে না। অথবা আপনি মামলা দায়ের করতে গিয়েছেন, কিন্তু আপনি ঘুষ, ওখানেও পয়সা দিতে হবে আপনাকে পয়সা না দিলে আপনার মামলা গ্রহণ করা হবে না। এরপরে মামলা করলেন, মামলা করার পরে আসামিকে গ্রেপ্তার করতে হবে, একটা তদন্ত করতে হবে। আপনি পুলিশকে পয়সা না দিলে, পুলিশকে ঘুষ না দিলে, পুলিশ কিন্তু আসামি ধরার জন্য বের হবে না। আবার আসামি ধরতে বের হলেও ওই আপনার সাথে আবার আপনার গ্রামে যায় যোগাযোগ করবে, আপনার বাড়িতে যাবে, আপনার বাড়িতে খাওয়া দাওয়া করবে, ডাবের পানি খাবে। এরপরে আপনার কাছ থেকে আবার বলবে যে আমরা কষ্ট করে আসছি, আমাদের তো তেল খরচ টরচ হাবি জাবি অনেক কিছু আছে, এগুলো আমাকে দিতে হবে। এটা কি আদৌ আইনের শাসন না আইনের লঙ্ঘন? এটা কি আদৌ আইন শৃঙ্খলা রক্ষা বলে না আইন শৃঙ্খলা ব্যাহত বলে? কোনটা বলবেন? আইন শৃঙ্খলার লঙ্ঘন, আইনের লঙ্ঘন না আইনের শাসন, কোনটা বলবেন? এরপরে আসুন, আপনি অনেকভাবে পুলিশ বাহিনী, র্যাব বাহিনীকে আপনি বিভিন্নভাবে আপনার জীবনের সাথে মিলান, দেখবেন দুর্নীতি ছাড়া কোনো কাজ আপনি উদ্ধার করতে পারবেন না। তো সেই পুলিশ বাহিনী বা র্যাবের কর্মকর্তা একজন মানুষকে খুন করতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। এরপরে আসুন, যারা সমাজের গডফাদার, মানে অনেক বড় গডফাদার, থানা, পুলিশ, মন্ত্রী, এমপি, যাদের পকেটে, এরা যদি কোনো মানুষ খুন করে, তাদের নামে মামলা দায়ের করলেও তারা কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে আমাদের সমাজেই বুক ফুলিয়ে বিচরণ করছে, তাদের কিছুই হচ্ছে না। কেন এটা করছে? কারা? ওই পুলিশের কারণেই কিন্তু সে বুক ফুলিয়ে চলাফেরা করছে সমাজে। আবার আরেকটা বিষয় আপনারা সকলেই জানেন, এই বিষয়টা টকশোতে আমাদের বুদ্ধিজীবীরা আদৌ কেউ বলেন কিনা আমি জানি না, তবে আমি টেলিভিশনে বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছি, বিশেষ করে ওই যে অনুসন্ধান বলেন, এরপরে তালাশ বলেন, আরো বেশ কয়েকটি প্রতিবেদন অনুষ্ঠান বিভিন্ন টিভি চ্যানেলে হয়, ওগুলোতে দেখেছি যে হযরত শাহজালাল বিমানবন্দরে আপনি পত্রিকার পাতা খুললেই দেখবেন প্রতিদিন অবৈধভাবে স্বর্ণের চোরাচালান বাংলাদেশে প্রবেশ করছে। আপনি চিন্তা করেন যে একটি দেশ থেকে একজন মানুষ যখন আরেকটি দেশে প্রবেশ করে, তার পাসপোর্ট থেকে শুরু করে কতগুলো বোর্ডিং পাসের মাধ্যমে, কতগুলো চেকের পরে সে বিমানের মধ্যে প্রবেশ করে, এরপর অন্য দেশে প্রবেশ করে। তারপরেও কিভাবে প্রতিদিন, দিনের পর দিন অবৈধ পথে স্বর্ণের চোরাচালান বাংলাদেশে প্রবেশ করছে, প্রতিদিন ধরা পড়ছে। এগুলো তো ধরা পড়ছে বলে আমরা জানতে পারছি, কিন্তু যেগুলো ধরা পড়ছে না সেগুলো, এই যে চোরাচালানগুলি বাংলাদেশে প্রবেশ করছে, এটা কিভাবে সম্ভব? এই জায়গায় যারা কর্মরত আছে, সেই জায়গায় কি আমাদের মতো সাধারণ মানুষ ওখানে দায়িত্বে আছে, না একজন পুলিশ বা র্যাব বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ ওখানে ডিউটি করেন, দায়িত্ব পালন করেন? আদৌ তারা সঠিক দায়িত্ব, ওই শিষ্টের লালন আর দুষ্টের দমন তারা করছে কিনা? সেখানে তারা টাকার বিনিময়ে তাদেরকে এমন পরিমাণ টাকা দেওয়া হচ্ছে, যে কারণে ওই স্বর্ণের চোরাচালানকারীরা অনায়াসেই অন্য দেশ থেকে বিমানবন্দরের মাধ্যমে বাংলাদেশে স্বর্ণের চোরাচালান করে যাচ্ছে নির্দ্বিধায়, তাদের কিছুই হচ্ছে না। তো সেই দেশের পুলিশের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন?
কি আশা করতে পারেন? সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।